নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ৫টা ৫৫ আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি। যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন দুটি ফোন নাম্বার রয়েছে সরাসরি কথা বলার জন্য, আর দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে, আপনারা টিভি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। এই মহাযজ্ঞে, এই মায়াংতন্ত্রের মহাযজ্ঞে কোনো কিছু না বলে কিছু হয় না। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলে ফেলা। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার এই মহাযজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে সম্ভব। এবং যারা তারাপীঠে যেতে পারেন না, তাদের জন্য আমার যজ্ঞের ব্যবস্থা রয়েছে। নিজস্ব গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার আরজিগড় হসপিটাল কলকাতা স্টেশনের কাছে, সেখানে আমাকে পেয়ে যাবেন। সেখানে যজ্ঞের আয়োজন হয় যারা তারাপীঠে যেতে পারেন না। আর এছাড়াও যে চেম্বার রয়েছে হাওড়া ময়দান এবং গড়িয়াহাট। ভারতবর্ষের সাধকদের নিয়ে গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে আমি অনুষ্ঠান করি সন্ধ্যা ৫টা ৫৫ এবং ১১টা ৪০ সকাল ১১টা ৪০ আর সন্ধ্যা ৫টা ৫৫ প্রতিদিন এই অনুষ্ঠান চলে। কিছুদিন আগে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পর্ব শেষ করলাম। আজকে আবার এক সাধকের প্রথম পর্ব শুরু করছি। সাধকের নামটি আসছি কিছুক্ষণ পরে। তাহলে আসি তার জীবন কাহিনীর শুরুতে কি পাওয়া যায়। ভাগীরথীর দুই তীরে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। আকাশের বুকে দু চারটি তারা মিটমিট করে জ্বলছে। নদীবক্ষ স্তব্ধ, নিস্তরঙ্গ, নোঙর করা বজ্রাখানিতেও নীরবতা রয়েছে। অর্থাৎ সেই যুবক সেই ভাগীরথীর সামনে, সেই নোঙরটির সামনে এসে দেখে চারিদিকে নীরবতা এবং জলের যে হালকা যে ঢেউটা থাকে শুধু সেইটুকুই শব্দ আছে, আর কোথাও কোনো শব্দ নেই। অপূর্ব সেই দৃশ্য এবং সেই স্থান পরিবেষ্টিত। একটি সুদর্শন যুবক যিনি এটা দর্শন করলেন এই চিত্রটি, তিনি ওই বজ্রা বেয়ে উপরে উঠে গেলেন। অর্থাৎ তখনকার দিনে কাঠের নৌকোগুলো, বজ্রাগুলো দোতলা ছিল, সেই কাঠ সিঁড়ি বেয়ে ওপরে দোতলায় উঠলেন। ঘরের দরজায় কড়া নাড়তে সৌম্য প্রশান্ত মূর্তিধারী এক বৃদ্ধ ধ্যানকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন। অর্থাৎ সেই বৃদ্ধ তখন সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কড়ার আওয়াজ শুনে, কড়া নাড়ার আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন। স্নেহপূর্ণ স্বরে প্রশ্ন করেন, কি বাবা, কি চাই তোমার? যুবকের দিকে সেই ভদ্রলোক এই প্রশ্নই করেন। যুবকের চোখে মুখে উত্তেজনার ছাপ। ব্যাকুল কণ্ঠে বলে ওঠেন, মশাই, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আমাকেও কি ঈশ্বর দর্শন করাতে পারেন? সেই ধ্যানমগ্ন যোগী এই কথা শোনার পর হতবাক হয়ে গেলেন। সত্যি তো, এই ঊনবিংশ শতাব্দীর এই যুবকের মুখ থেকে এরকম প্রশ্ন শুনবেন এইরকম সন্ধ্যাকালীন, সেটা আশা করেননি। বড় অদ্ভুত প্রশ্ন এবং সত্যি এটা বাস্তব। ঈশ্বর দর্শন কি হয়েছে তার? সেও কি তাকে ঈশ্বর দর্শন করাতে পারে? যুবকের এটাই তার প্রশ্ন। সেই বৃদ্ধ হলেন বোটের, হ্যালো, একটু লাইনে থাকুন। আচ্ছা ঠিক আছে। বোটে থাকা সেই ধ্যানমগ্ন যে বৃদ্ধের সাথে কথা বলছিলেন যুবকটি, সেই বৃদ্ধ হলেন তৎকালীন খুব প্রসিদ্ধ ব্রাহ্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি আসছি কলার বন্ধুকে নিয়ে, তারপর পরের অংশে বলবো। জয় মা তারা। জয় মা তারা, জোরে বলো। জয় মাতাজি। বলো জয় মা তারা।
জয় মা তারা। হ্যাঁ বলো, কি কি নাম তোমার? আমার নাম তপতি দাস। তপতি দাস, কোথা থেকে বলছো? এই পুর থেকে। হ্যাঁ, মেটিয়া পুরুষ থেকে। মেটিয়া বুরুজ। কি জানার আছে তোমার? ওই আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নাম কি? শুভজিৎ দাস। জন্ম তারিখ বলো শুভজিতের। 11/12/2009। টাইম, জন্ম সময়, দুপুর 1:41। জন্মস্থান কলকাতা। 2009 হলে 2025, 14 বছর বয়স। মাধ্যমিক পরীক্ষা কবে? এই তো 26-এ দেবে। 26-এ দেবে, ঠিক আছে। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছো মনে হয়, তাই তো? না দেখি তো, আজকে পেলাম না। আজকে লাইনটা পেলে। শুক্রবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা। ওর দেখতে পাচ্ছি মেষ লগ্ন এবং কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। এটা জানো তুমি? হ্যাঁ মোটামুটি জানি। মোটামুটি জানবে না, হয় ঠিক জানবে না ভুল জানবে। কন্যা রাশি এটা জানো? হ্যাঁ কন্যা রাশিটা জানি। ব্যাস ঠিক আছে, ওইটুকু জানলেই যথেষ্ট। এখন প্রশ্ন কি পড়াশুনো নিয়ে? হ্যাঁ পড়াশোনা নেই তো প্রশ্নটা। প্রশ্ন পড়াশুনো নিয়ে। এখন তোমার ইচ্ছে কি ছেলে মাধ্যমিক পাশ করবে, এটাই তোমার প্রশ্ন কি? হ্যাঁ মানে পাস মানে তো আজকাল তো সবই গড়পাতটা পাস করে দেয়, মানে পাশের মতো পাসটা করবে কিনা, পড়াশোনাটা ঠিক মতো হবে কিনা, হায়ার এডুকেশনে যেতে পারবে কিনা। আচ্ছা, মানে তুমি জানো এটা যে গড়পড়তায় পাস হয়, তাই তো? এখন ভালো রেজাল্ট করতে পারবে কিনা এই ব্যাপারটা রয়েছে। দেখো মা, এটুকু যেটা দেখতে পাচ্ছি, ছেলের কিন্তু মাধ্যমিক পরীক্ষা মোটামুটি খুব ভালো আশা করার নয়। 2026-এ রয়েছে পরীক্ষা। 2026 অনুযায়ী যদি বিচার করি, সেই 26 অনুযায়ী বিচারে কিন্তু পরীক্ষার রেজাল্ট যে খুব ভালো হবে তা নয়, মোটামুটি। ঠিক আছে, ছেলে কিন্তু খুব ভালো স্টুডিয়াস ছেলে নয়, ডিস্টার্ব আছে পড়াশোনার জায়গায়। তো হায়ার এডুকেশনে যেতেও পারবে না মা, হায়ার এডুকেশন নেই। এডুকেশন নেই কপালে। না, ভালো এডুকেশন তো দেখতে পাচ্ছি না মা এই মুহূর্তে। তবে তোমার চেষ্টার উপর নির্ভর করছে, এর জন্য তোমাকে একটু যোগাযোগ করতে হবে, তাহলে ছেলের কোন জায়গাগুলো খারাপ আছে সব বলে দেওয়া যাবে। ও প্রচণ্ড চঞ্চল এবং একটা জায়গায় ওর মনটাকে স্থির রাখে না, এবং অলসতাও প্রচুর পরিমাণে বাড়ছে ওর। মোবাইল নেশা বাড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এগুলোকে তো ঠিক করতে হবে। তুমি মেটিয়া পুরুষ থেকে বলছো আর আমি স্টুডিওতে বসে রয়েছি, দুজনের ডিস্টেন্স অনেকখানি, শুধু জন্ম তারিখ নিয়ে বলে দিলাম। এর জন্য তো যোগাযোগ করতে হবে প্রথমে, ওর সমস্যা কি, এই যে সমস্যার জন্য যে গ্রহগত পীড়নটা সেটা ঠিক করে দিলে ছেলে অটোমেটিক্যালি ভালো জায়গায় পৌঁছবে এবং আগামী দিনে ব্রাইট ফিউচার হওয়ার একটা সম্ভাবনা আছে। তার জন্য বাবা মাকে তো এগিয়ে আসতে হবে, ছেলের ভবিষ্যতের জন্য আসতে হবে না? বাড়ি বসে শুধু ফোন করলে তো হবে না, তার জন্য চেম্বারে একটু যোগাযোগ করতে হবে, কেমন? ওই বুকিং নাম্বার লেখা রয়েছে দেখো স্কলে, ওই দুটো বুকিং নাম্বার নোট করে নাও। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে সন্তানের পড়াশুনো, এই জায়গাটা একটু বলে রাখি। অনেক বাবা মা সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করেন, অনেক বাবা মা সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করেন, নিজের ভবিষ্যতের জন্য নয়। তার মধ্যে কিছু সংখ্যক কুসন্তান বেরোয়, তারা বাবা মাকে ভুলে যায়। বাকি সন্তানেরা বাবা মায়ের চিন্তা করেন, এবং বেশ কিছু বাবা মা তাদের নিজেদের জন্য সন্তানের চিন্তা করেন। সেই সন্তান, সেটাও কুসন্তান যদি বেরোয়, সে গৃহত্যাগ করে, নচেত চিরকাল বাবা মার আদেশই মেনে চলে। এবার বাবা মাকে নির্ধারণ করতে হবে যে সন্তানের ভবিষ্যৎ কোন পথে যাবে। এরকম প্রচুর পিতামাতাকে আমি দেখেছি যারা শেষ সময় এসে বুঝতে পেরেছে যে সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা না করা তাদের যে কি অপদার্থতা এবং তাদের কতখানি এটা ভুল হয়েছে সেটা অনেকেই বুঝতে পারেন। যারা ক্লায়েন্ট আমার কাছে আসেন, আমি এইভাবেই তাদেরকে গাইড করি। এখন যে জায়গা থেকে সমস্যা তৈরি হলো সেখান থেকেই সমাধানের রাস্তা তৈরি করতে হবে, কারণ পূর্বের জায়গায় তো ফিরে যাওয়া যাবে না, আজ থেকে 10 বছর 20 বছর আগে তো ফিরে যাওয়া যাবে না। সুতরাং যেখান থেকে সমস্যা তৈরি হয়েছে সেই জায়গা থেকেই ঠিক করার সম্ভাবনাটা করি, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। আমি আগে দ্বিতীয় কলারকে দেখে নিই। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রীতম বলছিলাম।
প্রীতম কোথা থেকে? মালদা থেকে। বলুন, নিজের সম্বন্ধে জানবেন প্রীতম? তুমি নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ। জন্ম তারিখ বলো। 16/11/2005। 16/11/2005। টাইমটা বলো। দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? হ্যালো, হ্যাঁ প্রীতম শুনতে পাচ্ছ? লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। যাই হোক, যারা কল করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে পারেন। দেখুন, দুটো ফোন করার জন্য ফোন ইন লাইভে দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আচ্ছা, এখানে আসি, যে জায়গাটা ছিলাম, সেই বৃদ্ধ হলেন গঙ্গাবক্ষে বোটের ওপর অধিষ্ঠিত ব্যক্তি, ব্রাহ্ম নেতা, প্রসিদ্ধ ব্রাহ্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কি নাম? লালটু সাঁতরা। জন্ম তারিখ নিজের সম্বন্ধে জানবে লালটু? ছেলের নাম কি? তিলক সাঁতরা। তিলক সাঁতরা। তিলকের জন্ম তারিখ? 11/8/2009। 11/8/2009। টাইম? 12:30 দুপুর। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া মেডিকেল, কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, তুমি টিভির ভলিউমটা একটু মিউট করো বা টিভি থেকে দূরে সরে এসো, একটা ফিডব্যাক আসছে। মঙ্গলবার জন্মবার ছেলের? মঙ্গলবার। 2009 সালে জন্ম, তার মানে এখন এই একই রকম বয়স। মাধ্যমিক দেবে কবে? না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? আচ্ছা, প্রশ্ন কি নিয়ে বলো? ছেলেটা একটু মানে কথাবার্তা শুনছে না, হ্যাঁ, একটু শরীর স্বাস্থ্য অনেকটাই মানে ভেঙে যাচ্ছে, কথাবার্তা শুনছে না, ঘরে আসছে না টাইম মতন। আচ্ছা, কাজকর্ম করে? কাজকর্ম করতো, হ্যাঁ, কিন্তু ছুটি ছাটা করে পাইলে আসতো, এর জন্য ওকে দিল্লি পাঠিয়ে দিয়েছে ওর জেঠুর কাছে। আচ্ছা, তা এখন ওখানে কি সমস্যা হচ্ছে দিল্লিতে? ওখানেও কিন্তু সেই একই সমস্যা হচ্ছে যে। আচ্ছা, এরকম তোমার প্রশ্ন হচ্ছে এরকম কেন হচ্ছে ওর সঙ্গে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসি। ওর যেটা দেখতে পাচ্ছি এখানে মীন রাশি, রেবতী নক্ষত্রের জন্ম এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? ওর এইখানে সম্পূর্ণরূপে লগ্ন এবং রাশি পুরোপুরিভাবে পীড়িত হয়েছে। তার কারণ হচ্ছে ওর একটু রাত জাগার প্রবণতা আছে, অল্পেতে একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা হয়, হয়তো? হ্যাঁ, রাত জাগে, একটু জাগে। এখানে সম্পূর্ণরূপে দশম এবং একাদশ ভাবটা পীড়িত হয়েছে। দশম এবং একাদশ ভাবটা পীড়িত হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি ওর একটা মাঙ্গলিক দোষ রয়েছে এবং বৃহস্পতিও তো তোমার সাথে সম্পর্ক একদম ভালো নেই, গুরুচণ্ডাল দোষ রয়েছে। না, এই তর্ক বিতর্ক হয়। বাবাকে তো পরম শত্রু বলে মনে করে। সত্যি কথা বললে ওর গায়ে জ্বালা লাগে, আমি ঠিক বলছি তো? রাগ হয়। হ্যাঁ, রাগ হয়। এখানে ওর গুরুচণ্ডাল দোষ রয়েছে। এই গুরুচণ্ডাল দোষ মানে ও কোথাও গিয়ে গুরুজনকে সম্মান দেবে না। ওর জেঠুর ওখানেও গিয়ে উৎপাত করছে, দেখো কি দিল্লিতে। হ্যাঁ, সম্মান দিচ্ছে না তো। তাহলে এর তো প্রতিকারের দরকার আছে। শুক্রবার দিন আমি হাওড়াতে বসি, আপনি চেম্বারে আসুন। বর্তমানে শুক্রের দশ, আমি বলে রাখি ছোট্ট করে একটু, এই জায়গাটা কিন্তু একটা সমস্যা। ছেলে এমন কারুর সাথে বাজে সম্পর্কে লিপ্ত হবে, কোনো ব্যভিচারী মহিলার সঙ্গে, মানে নিষিদ্ধ পল্লীতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা ঠিক না করলে কিন্তু এখনই খারাপ হয়ে যাবে ছেলে, এটা একটু খেয়াল রাখুন। তার সঙ্গে আমার সঙ্গে এরকম কি যাচ্ছে কি? হ্যাঁ, ওরকম যাচ্ছে, মানে একটু ধোঁয়া জাতীয় নেশায় জড়িত, মানে জড়িয়ে যাচ্ছিল বলেই। আচ্ছা, তাহলে দেখুন, আপনি হাওড়া থেকে বলছেন, হ্যাঁ, আর আমি কলকাতা স্টুডিও। এই যে সম্পূর্ণ এইরকম যে ছেলের অবস্থা, সেটা আমি সম্পূর্ণ বলে দিলাম, তাই তো? হ্যাঁ, বলে দিলেন তো। সরি, আপনি তো আমার শেখানো কলার নন, তাই কি? না। তাহলে এবার ওর ভবিষ্যৎটা যদি ঠিক করতে হয়, তাহলে তো একটু যোগাযোগ করতে হবে চেম্বারে। হাওড়াতে আমার সাথে যোগাযোগ করুন, আমি শুক্রবার করে হাওড়ায় বসি। হাওড়া কোথায়? হাওড়া ময়দান। আর রবিবার আমার বাড়ি শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে, সেখানে থাকি। আচ্ছা, বুকিং নাম্বারটা লিখে নিন, ফোন করে নিন একবার। জয় মা তারা। এই যে মানুষকে এইভাবে যে প্রেডিকশন দিই টিভির অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠান, ফ্রি কনসালটেন্সি, মানে যে ভুল বলবো তা নয়, এই প্রেডিকশন অর্থাৎ বিচারটা আমার একদম নির্ভুল, এবং ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, বাস্তু থেকে সমস্যা
না গ্রহগত কারণে সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে। সর্বোপরি পূর্বপুরুষের আত্মারা যদি অতৃপ্ত থাকেন, তবে বংশের কাউকে না কাউকে কুলাঙ্গার বা কুপথে চালনা করেন, যাতে গৃহতে অশান্তি বাড়ে। তাহলে সেই জায়গাটায় আমি ধরতে পারি এক চান্সে যে ক্ষতটা কোন জায়গায়, যার জন্য এখানে বলেছে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। অবশ্যই মায়াংতন্ত্রের গুণাগুণ তো আছে, তার সঙ্গে আমার জ্যোতিষ বিচারের গুণাগুণ। প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান এবং এক চান্সেই সবাইকে উপকার দিই। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন, হাওড়া ময়দানে আমি শুক্রবার বসি, গড়িয়াহাট, বর্ধমান ছাড়াও তারাপীঠ প্রতি অমাবস্যায় আমাকে পাবেন। আসি যে প্রসঙ্গে ছিলাম, যে সাধকের জীবন কাহিনী শুরু করেছি আপনাদের সামনে। সাধকের নাম এখনো বলিনি, আসবো তার নামে। নাম আপনারা শুনেছেন, কিন্তু তার কোনো চিত্র বা তার জীবন কাহিনী আপনাদের সেইভাবে অতখানি জানা হয়নি, কিছুটা জানেন। তো আসি, গঙ্গাবক্ষে সেই ব্রাহ্মণ নেতা বৃদ্ধ হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। গঙ্গার উপরে এই হাউস বোটে নিবৃত্ত তপস্যায় কিছুদিন যাবৎ কাটাচ্ছিলেন। যুবকের হৃদয়োচ্ছ্বাস ও ব্যাকুলতার মর্ম বুঝতে দেবেন্দ্রনাথ বাবুর দেরি হলো না। যুবকের এই রকম প্রশ্ন এবং তার চোখের চাউনি দেখে তিনি বুঝতে পারলেন এর প্রশ্ন খুব সাংঘাতিক। একজন ধ্যানযোগী, তিনি ঈশ্বর লাভ করলেন না, তাহলে তাকে কিভাবে করাবেন? সস্নেহে দেবেন্দ্রনাথ ঠাকুর সেই যুবককে নিজের কাছে টেনে নিয়ে তাকে কোলে বসালেন। বসিয়ে শান্ত করে দিলেন আশ্বাস ও উপদেশ। যুবকের হৃদয়োচ্ছ্বাস ও ব্যাকুলতা দেখে দেবেন্দ্রনাথ ঠাকুর বলেন, বাবা, তোমার চোখ দুটি যোগীদের মতো একনিষ্ঠ হয়ে সাধন করো, তুমি সফল কাম হবে। সেই যুবক সেখান থেকে খালি হাতে ফিরলেন। উপদেশ দেওয়া সহজ, কিন্তু তার প্রশ্ন সরাসরি উত্তর দেওয়াটা খুব কঠিন। বহু জায়গায় সে যুবক ঘুরেছে, তার একটাই প্রশ্ন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আমাকে কি ঈশ্বর দর্শন করাতে পারেন? আর কিছু চাইনি সে। কেউ সেই জিনিসটা বলতে পারেনি। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলতেছি। হলদিয়া থেকে? কি নাম? নন্দলাল দাস। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? সুব্রত দাস। সুব্রত জন্ম তারিখ? 1988 সালে। তারিখটা প্রথমে বলো। রাত্রি 11টা। আরে 1988 সালে রাত্রি 11টায় বুঝলাম, কিন্তু কোন তারিখে 1988 সালের? আগে আরে 1988 সাল তো একটা গোটা বছর, তারিখটা কি, মাসটা কি? এগুলো জেনে শুনে টিভির অনুষ্ঠানে ফোন করুন, নইলে তো মুশকিল হবে। লিখে নিয়ে ফোন করবেন আমাকে, ভুলভাল ফোন করবেন না। সেই সৌম্যকান্তি প্রাণোচ্ছল যুবকের নাম নরেন্দ্রনাথ দত্ত, যিনি ভবিষ্যতে আমাদের কাছে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছেন। এই পর্ব, আজকে যে পর্ব 1 শুরু হলো, এটা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী এবং তার বাণী নিয়ে এই আমার গ্লোব টিভির পর্দায় সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55 আমার অনুষ্ঠান থাকবে। এইবার সেই নরেন্দ্রনাথ তখন স্বামী বিবেকানন্দ হননি। তাহলে নরেন্দ্রনাথ তখন খুবই মর্মাহত হলেন। এবার নরেন্দ্রনাথ সেখান থেকেও খালি হাতে ফিরে চিন্তা করছেন কি করবেন। তার কিন্তু মনের খিদে, পিপাসাটা মিটল না। প্রশ্নের উত্তর পেলেন না। নরেন্দ্রনাথের জীবন জিজ্ঞাসার আরো এক চিত্র। এইবার তিনি উপস্থিত হলেন কোথায়? দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে দেবী ভবতারিণীর মন্দিরে। সন্ধ্যা আরতি, কাসর ঘণ্টা বাজা সবে শেষ হয়েছে।
শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, নরেন্দ্রনাথ সেখানে ধীরে ধীরে প্রবেশ করেন, এসে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকেন। ঝড়ের বুকের ভেতর একটা ঝড়ের আলোড়ন সৃষ্টি হয়। তার প্রশ্নের উত্তর সে কোথাও পায়নি। এখানে কি পাবে, না এখান থেকেও সে খালি হাতে ফিরবে? জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে তৃপ্তি দিয়ে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জিজ্ঞেস ছেলের নাম কি মা? ছেলের ব্যাপারে জিজ্ঞেস করব। ছেলের নামটা বলো। শুভ্রনীল দে। জন্ম তারিখ? জন্ম মার্চ 10/8/99। 10ই আগস্ট 1999। টাইম? টাইম হচ্ছে সকাল 11:30। সকাল 11:30। জন্মস্থান? মালদায়। মালদা। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন? হ্যাঁ হ্যাঁ, আমি টিভিতে দেখছিলাম এক্ষুনি। আচ্ছা, মঙ্গলবার জন্মবার ছেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখবেন গ্লোব টিভিতে সকাল 11:40 আর সন্ধ্যে 5:55 স্বামী বিবেকানন্দের এপিসোড চলবে, ভালো লাগবে শুনতে। এখন ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনি জানতে চাইছেন তো? ভবিষ্যৎ বলতে ছেলের তো ভবিষ্যৎ একটা হয়েছে স্যার, মানে ও তো মেডিকেল করছে, কমপ্লিট হয়ে যাচ্ছে বছরই। খুব ভালো। সামনের বছর তো ওর শরীরটা একটু মানে এমবিবিএস পাস করা হয়ে গেছে? না, এই করবে, 8 মাস আছে। আচ্ছা ঠিক আছে। এখন কি ওর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কি? শরীর স্বাস্থ্য কতটা মানে বাধা আসছে নাকি সামনে কিছু কোনো মানে আরো তো পড়তে হবে, এমডি করতে হবে, ওই সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা, এবার প্রশ্নটা কিন্তু ঠিক পরিষ্কার নয় মা, কারণ এমবিবিএস ডাক্তারের যদি শরীর স্বাস্থ্য নিজেরই খারাপ হয় তা অন্যদের রোগীকে কি করে সারাবেন? স্পন্ডাইলাইটিসের স্পাইনাল কর্ডের কাছে একটু হঠাৎ ওদের দাঁড়িয়ে যেহেতু ক্লাস করতে হয় লাস্ট ইয়ার কন্টিনিউ, ওই জন্য মানে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস গুলো করতে হচ্ছে, ওই জন্য একটু শরীরটা ডিস্টার্ব, টানা একভাবে দাঁড়িয়ে। এবং তার সাথে কিন্তু ওর খাবারে হজমের সমস্যা হয় না? পটির সমস্যা তো একটু আছে? হ্যাঁ, পটির সমস্যাটা তো আছে, সমস্যা আছে। এমনি মা ছেলের এই জায়গাটা ওর এমনি খুব ঠান্ডা মাথার ছেলে, সব দিকে ব্যালেন্স করে চলে, যখন রেখে যায় খুব রেগে যায়। আমি একটা কথা বলি মা, অনুষ্ঠানের টাইম তো পেয়ে গেলে 11:40 আর সন্ধ্যা 5:55 গ্লোব টিভিতে। আজকে আমাকে কন্ট্রোল রুম থেকে বলছে সময় আর নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি তাহলে যোগাযোগ করবো, কলকাতাতে আমাদের জায়গা আছে, আমরা চাই। হ্যাঁ, তাহলে ওই বুকিং নাম্বারটা একবার লিখে নিন, 9836955394। দুটো নাম্বার আছে, 98363963। হ্যাঁ, তা ওই নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করুন, আমি চেষ্টা করছি কতখানি কি সহযোগিতা করতে পারি। জয় মা তারা। কন্ট্রোল রুম থেকে বলছে সময় অনুষ্ঠান শেষ করতে হবে, আর কোনো ফোন কেউ দেবেন না। শেষটুকু বলি, নরেন্দ্রনাথ ওই ভিড়ের মধ্যে সেই সন্ধ্যা আরতির পর শ্রী পরমহংস রামকৃষ্ণ ঠাকুরকে একটা সরাসরি প্রশ্ন করলেন, মশাই এই রকম স্বরে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আমাকেও কি ঈশ্বর দর্শন করাতে পারেন? মশায়ের উত্তর বলে রাখি, নরেন্দ্রনাথ এর আগে তো বহু লোকের কাছে গিয়েছিল, খালি হাতে ফিরেছে। এবার সেই মশাই অর্থাৎ রামকৃষ্ণদেব বলেন, হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি, এই যেমন তোমাকে দেখছি এই রকম ভাবেই আমি ঈশ্বর দর্শন করেছি। তাহলে আমাকে ঈশ্বর দর্শন করান আপনি? তার উত্তরে বলেন মশাই অর্থাৎ রামকৃষ্ণদেব, অবশ্যই তোমাকেও ঈশ্বর দর্শন করাবো, কিন্তু আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে তোমাকে পালন করতে হবে, তবেই ঈশ্বর দর্শন হবে। অবশ্যই মানুষ চাইলে ঈশ্বর দর্শন করতে পারেন, সেই টেকনোলজি জানতে হবে কিভাবে ঈশ্বর দর্শন করা যায়। এর একটা ক্রিয়াযোগ টেকনোলজি আছে, যেটা দিয়ে আপনার চোখের সামনে যে দেবী, যে স্পিরিট আপনাকে সহযোগিতা করবে, যাকে বলা ইষ্ট দেবী বা ইষ্টদেব, তাকে দর্শন করবেন নিজের চোখের সামনেই। এই টেকনোলজি জানতে হবে। যাই হোক, তো রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে সেটা পরে দেখিয়েছিলেন। আজকের মতো এখানে এপিসোড শেষ করতে হচ্ছে, আসবো আগামী দিন নেক্সট 2 নম্বর পর্ব নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।